থ্যাংক ইউ। সবাইকে আবারও গুড আফটারনুন জানাই। তোমাদের গত ক্লাসে আমরা বাংলা সাহিত্যে আধুনিক যুগটা কিভাবে সূচিত হলো এবং তারপর এই আধুনিক যুগের সূচনায় ম্যাগাজিন বা সাময়িক পত্রের কি প্রভাব ছিল এটার একটা অতি সংক্ষিপ্ত বর্ণনা পড়েছিলাম। কোন কোন সাময়িক পত্র কোন সময়ে কারা প্রকাশ করেছিলেন এবং সেগুলোতে কি ধরনের কি ধাঁচের বা কি ভাবধারার লেখা প্রকাশিত হতো এগুলো দেখে একটু বোঝবার চেষ্টা করেছিলাম যে বাংলা সাহিত্যের যে বিভিন্ন সময়ের রূপের নির্মাণ এবং বদল সেটা সংগঠিত হয়েছে বা সেটা তৈরি হয়েছে কি, সেটা তৈরি হওয়ার পথটা কেমন এটা আমরা জানতে চেয়েছিলাম ম্যাগাজিন পত্রের বিভিন্ন ম্যাগাজিন পত্রের বর্ণনা এবং আহ, তাদের সম্পর্কে পড়াশোনা করে, কিন্তু অতি সংক্ষেপে। আচ্ছা, আজকে থেকে আমরা চলে যাব আধুনিক যুগের একেবারে সাহিত্য যাকে বলে এই সাহিত্যের মধ্যে চলে যাব। আজকের ক্লাসের তোমরা স্লাইড পাবা। এটা ফাইনাল পরীক্ষার মূল বিষয়বস্তুর মধ্যে থাকবে, এটা স্লাইড পেয়ে যাওয়া, এখন দেবো না, তোমাদের খাতা দেখা শেষ করে নিই, স্লাইড দিয়ে দেবো। তোমরা বোধহয় অলরেডি জানো, সবাই যেহেতু আছো, তোমাদের এই শুক্রবারে একটা পরীক্ষা, সেটা হচ্ছে বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনার উপর, আর পরের শুক্রবারে আরেকটা পরীক্ষা বাংলা সাময়িক পত্রের উপর, তোমরা সবাই জানো। তো সম্ভবত পরীক্ষা দুটোই আমি শনিবার নিয়ে স্যার যেতে পারি। বিকালে না রাতে? এটা দেখে এটা রাতে হবে না, চেয়েছিলাম রাতে পরীক্ষা নিতে, কিন্তু রাতে পরীক্ষা নিতে গেলে অনেকের সমস্যা হয়, যারা গ্রামে আছে তারা বলছে আমাদের ওই মানে বাসা থেকে বেরিয়ে পরীক্ষা দিতে হয়, ফলে রাতে পরীক্ষাটা হবে না যেভাবেই হোক। হ্যাঁ, আর শুক্রবারে স্যার হয়েছে তাহলে কি, বিকালে নিলে ভালো হতো স্যার। হ্যাঁ এটা শনিবারই হবে। শুক্রবার কি হয়েছে না, এটা আমি সিয়ারের সাথে কথা বলবো, তারিকুলের সাথে কথা বলবো, তোমরা ওর সাথে কথা বলো, ওই তোমাদের কথা আমাকে জানাবে। আহ শুক্রবারে কি হয়েছে, এখন তো উইন্টার সিজন এসছে, অনেকেই হয়তো মানে আমরা এমন একটা বদ্ধ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, হ্যাঁ করোনার কারণে বিয়ের দাওয়াত টাওয়াত পাচ্ছে, তারা হয়তো ওখানে গিয়ে একটু রিল্যাক্স হওয়ার চেষ্টা করবে, আমি আটকাতে চাই না। কারণ এই শীতকাল এখন প্রত্যেক শুক্রবার শনিবার তোমাদের বিয়ের দাওয়াত থাকবে, যারা শহরের মধ্যে আছো, এটাই স্বাভাবিক। তো আমি হয়তো শনিবার পরীক্ষাটা নিয়ে যাব, আমি এটা আজকে রাতে বা কালকে তোমরা নোটিস পেয়ে যাবে। পড়াশোনা শুরু করো, সিটি টু এ যা নম্বর তোলার সিটি। শুক্রবারে এক্সামটা নিলে স্যার ভালো হয় স্যার, মনে হয় শনিবারে মনে দিন হয় মনে হয় না ঠিক শুক্রবার। আছে, শনিবারে নিলেই ভালো। আমি বলছি তাহিয়া আক্তার, বলো কি বলবে। জি স্যার, শনিবারে স্যার আমার দুইটা সাবজেক্টের ক্লাস আছে, সকাল 9:30 থেকে একটা অবধি। তো স্যার ওই টাইমটায় তো পরীক্ষা হলে দিতে পারবো না। হ্যাঁ সেটাই, আমি বোধহয় এটা শনিবার বিকালের দিকে নিয়ে যাবো, একটু অফ টাইমে, আচ্ছা, যে সময় কারো ক্লাস থাকে না। ঠিক আছে, সুস্মিতা থ্যাংক বলো। ইউ স্যার। হ্যাঁ থ্যাংক ইউ। সুস্মিতা বলো। হ্যাঁ আমি আমি এটা তোমাদের সিয়ারের সাথে, তারিকুলের সাথে বা হাবিবের সাথে আমি কথা বলবো, ঠিক আছে? তোমরা হাবিবকে এগুলো বা তারিকুলকে এগুলো জানাও, ঠিক আছে? তারিকুল, তুমি তাহলে ওদের ওদের কি ধরনের চাহিদা এটা তুমি আমাকে জানাবা, ঠিক আছে? তোমার সাথে কথা বলি, আমি টাইম ঠিক করবো। ওকে ওকে, মোটামুটি অফ টাইমে 8টা ব্যাচে একসাথে পরীক্ষা নেব, অফ টাইমে পরীক্ষা নেব। পড়াশোনায় আসি। আজকে আমরা যে বিষয়টা দেখতে চাচ্ছি, আজকে দেখবো স্যার একটা আগামী কথা ছিল স্যার, পারিয়া এক্সামটা বলো। কেমন কেমন ভাবে নিবেন স্যার? আসলে আগের আগের বার স্যার নেটওয়ার্কের সমস্যার কারণে শুনতে হ্যাঁ, পাইনি। আগের বার তোমার আগের যে পরীক্ষাটা দিয়েছো হুবহু ওরকম হবে। তোমাদের সবাইকে জানিয়ে রাখা ভালো, ওই সাবমিট করার সাথে সাথে যে নম্বরটা তোমরা জেনে যাবা তোমরা কত পেয়েছো, ওটার একটা স্ক্রিনশট তুলে রাখতে হবে। যাতে করে সাবমিশনে কোনো সমস্যা হলে তুমি ওই স্ক্রিনশটটা আমাকে দেখাতে পারো, ঠিক আছে? হ্যাঁ, একদম আগের স্যার মতো পরীক্ষা হবে। এক্সামটা স্যার শনিবারে নিলেও স্যার একটু রাত্রে নিয়েন না স্যার, বিকালে রাতে নিলেও। রাতে হবে না, রাতে হবে না। হ্যাঁ, বিকাল সন্ধ্যার জি মাঝামাঝি স্যার, অফ টাইমে থ্যাংক ইউ হবে, স্যার। ঠিক আছে? মানে যেগুলো সবকিছু মাথায় রেখে তো জি করতে স্যার। হয় আসলে, এখন সব কয়টা ক্রাইটেরিয়া আমরা ফলো করতে পারবো না, কিছু কিছু, হ্যাঁ 10টা থাকলে হয়তো 8টা আমরা মিট করতে পারবো, ঠিক আছে মাজাবিন? আমাদের আজকের পড়ার বিষয়টা হলো গীতি কবিতা বা লিরিক্স, কিন্তু লিরিক, ঠিক আছে? আচ্ছা, লিরিক কেন, আগে বুঝি যে গীতি কবিতা কি। এতদিন যে ধরনের কবিতাগুলো পড়ছি তাকে দেখো। আচ্ছা, আমার সামনে একটা কবিতা খোলা আছে, আমি এই কবিতাটা ছোট কবিতা, দেখি পাওয়া যায় কিনা। তোমাদেরকে যদি আমি গীতি কবিতার একটা উদাহরণ, গীতি কবিতার উদাহরণ অবশ্যই, জন্য কবিতা খোঁজার কোনো প্রয়োজন নেই, তবু আমার সামনে একটা কবিতা এই মুহূর্তে খোলা আছে। আমি এই কবিতাটা 8 লাইনের কবিতা, তোমাদের একটু বলে বলে শোনাই, যাতে করে গীতি কবিতাটা কি ধরনের একটা ধারণা হতে পারে। এই কবিতাটা আমার সামনে এই মুহূর্তে পড়ছিলাম তোমাদের ক্লাস নেবার আগে, হুমায়ুন আজাদের লেখা, প্রকাশ হয় নাই কোথাও।
পরে খুঁজে পাওয়া গেছে তার ডায়েরির মধ্যে। লিখেছে দেখো, সেই কবে থেকে বাড়িয়ে রেখেছি হাত, প্রতিটি রেখায় ভরে আছে শূন্যতা, কেটেছে হাজার সূর্য এবং রাত, দুই হাত ভরে জমে আছে নীরবতা, হাত ভরে আছে ঠান্ডা দীর্ঘশ্বাস, হাহাকার করে হৃদয়ে সবুজ ঘাস, বাতাসের স্বরে দিনরাত তাকে ডাকে, অশ্রুর মতো যে আছে অফেনবাখে। অফেনবাখ হচ্ছে জার্মানির একটা শহর। বাতাসের স্বরে দিনরাত অফেনবাখে তার কারোর সাথে দেখা হয়েছে, সেই মেয়েটিকে সে স্মরণ করছে এখানে। এটা একেবারেই খাঁটি প্রেমের কবিতা, অন্য কিছু নেই এখানে। বাতাসের স্বরে দিনরাত তাকে ডাকে, অশ্রুর মতো যে আছে অফেনবাখে। দেখো, এই কবিতাটার এরকম কোনো কবিতা আমরা মধ্যযুগে কখনো পেয়েছি কিনা? 8 লাইন, 10 লাইন, 15 লাইন, 20 লাইন, না, পাইনি। মধ্যযুগে সাধারণত কোনো একটা কাহিনীকে কেন্দ্র করে, রাজকাহিনী, ঐতিহাসিক কাহিনী, ধর্মীয় কাহিনী। জয়কুমার বলো। স্যার আমি দুঃখিত, হচ্ছে আমার কাকাতো বোনের বিয়ে হচ্ছে তো স্যার, এই জন্য আমার একটু কাজ করতে ঠিক হচ্ছে আছে, স্যার, যার জন্য আমি ক্লাসটা করতে পারছি না। তরিকুলকে বলে তরিকুলকে আইডি দিয়ে লিভ নাও, ঠিক আছে? ওকে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তরিকুল অ্যাটেন্ডেন্সের স্ক্রিনশটের সাথে ওর আইডিটা লিখে দিও। এখন তারপরে যেটা রয়েছে যে এই ধরনের কবিতা, বাতাসের স্বরে দিনরাত তাকে ডাকে, অশ্রুর মতো যে আছে অফেনবাখে, এইরকম কবিতা কিন্তু মধ্যযুগে আমরা কখনো পাইনি। অর্থাৎ মধ্যযুগে রাজকাহিনী, ধর্মীয় কাহিনী, সামাজিক কাহিনী, ঐতিহাসিক কাহিনী, অর্থাৎ কবি প্রতিভা তো অবশ্যই রয়েছে, কিন্তু তিনি কোন বিষয়ে কবিতা লিখবেন এটা তার নিজের নির্ধারণের ক্ষমতা। মানে নিজে থেকে কিছু লিখতে পারবেন না। তার হয়তো একটা মেয়েকে ভালো লাগছে, এটা নিয়ে তার, অবশ্যই যারা কবিতা লিখতে পেরেছে তারা তো চাইলে এটাও লিখতে পারতো। পেয়েছি আমরা, প্রেমের কবিতা পাইনি। হ্যাঁ, ব্যক্তিগত অনুভূতি প্রকাশের সুযোগ নাই। হ্যাঁ, যখন থেকে দেখা যায় যে মোটা গণতন্ত্র চালু হওয়ার সাথে সাথে, অর্থাৎ গণতন্ত্র ঠিক ওভাবে বলবো না, বলবো যে এই যে রাজকীয় রাজতন্ত্রের যে সিস্টেমটা, রাজা আর থাকবে না, নির্বাচনের মাধ্যমে সরকার নির্ধারণ, এইটার ধারা প্রচলন হওয়ার সাথে সাথে এই গীতি, কবিতা, উপন্যাস এগুলো তৈরি হওয়ার একটা সম্পর্ক আছে। সম্পর্কটা এরকম, মানে গীতি কবিতার সাথে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? যে মানে গণতন্ত্র আছে বলে গীতি কবিতা আছে এমন না, কিন্তু যখন মানে ওই রাজার আদেশ থেকে যখন বের হয়ে আসা গেল, তখন ব্যক্তিরা মানে কবিরা নিজেদের চিন্তা প্রকাশ করার একটা স্বাধীনতা পেল, ফলে এই ধরনের ফর্মগুলো প্রকাশিত হওয়ার একটা অনুমোদন বা একটা স্কোপ পেল। এর আগে তো এই ধরনের কবিতা লেখা কেউ পড়বে না। হ্যাঁ, রাজার আদেশ ছাড়া কবিতা লিখলে সেগুলো, বেশিরভাগ কবিতা দেখুন পৃষ্ঠপোষক ছিলেন তখনকার রাজারা, সুলতানরা, সম্রাটরা, বাদশারা। তো এই জন্য এগুলোকে বলছি গীতি কবিতা। যিনি লিখছেন কোনো একটা বিশেষ বিষয়ে, তার ভাবের একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে, মানে এটাকে তিনি কবিতা আকারে প্রকাশ করেছেন। হ্যাঁ, বিষয়বস্তু অনুসারে সংক্ষিপ্ত হতে পারে, বিষয়বস্তু অনুসারে বড় হতে পারে। তোমাদেরকে আমি যেহেতু ক্লাসটা নিচ্ছি, ইচ্ছা ছিল না, তোমাদেরকে আমি আরেকটা কবিতা দেখাবো। এই কবিতাটা আমরা তো এসে যেতে পারি, তাই না? স্ক্রিন শেয়ারে যেতে পারি না এখানে? তাহলে স্ক্রিন শেয়ারে গেলে হয়তো কবিতাটা দেখাতে তোমাদের সুবিধা হবে। আমি তোমাদেরকে স্ক্রিন শেয়ারে নিয়ে যাই। এটা আমার ইনস্টাগ্রাম পেজে আমি এটা পোস্ট করেছিলাম। খেয়াল করো কি লিখেছে এখানে। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে সবার জন্য? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি একটু বলি, তোমাদেরকে একটা প্রশ্ন করবো এখান থেকে আমি। এটা একটা গীতি কবিতা। কি লিখেছে দেখো, যে ভিখারি নামে, এটা হুমায়ুন আজাদের কবিতা। আমি বাঙালি বড়ই গরিব, পূর্বপুরুষেরা, আমি কোনো মানে শ্রুতি মাধুর্যের দিকে যাচ্ছি না, জাস্ট পড়ে যাচ্ছি। পিতা পিতামহ ভিক্ষাই করেছে, শতাব্দী, বর্ষ, মাস, সপ্তাহ, প্রত্যহ। মনোযোগ দিয়ে শোনো, এখানে কিছু ক্রিটিক্যাল ইস্যু রয়েছে। এমন সৌন্দর্য নেই তুমি সবকিছু ফেলে ছুটে আসবে আমার উদ্দেশ্যে দুই বাহু বেলে। এত সৌর্যবীর্য নেই যে সদম্বে ফেলবো চরণ, আর দিন দুপুরে সবের চোখের সামনে তোমাকে করব হরণ। হে সৌন্দর্য, হে স্বপ্ন, হে ক্ষুধা, হে তৃষ্ণার বাড়ি, আমি শুধু দুই হাত মেলে দিয়ে ভিক্ষা চাইতে পারি। বাড়ি মানে হচ্ছে পানি। তুমি শুধু দেখবে দিন রাত সবকিছু পেরিয়ে তোমার সামনে মেলে আছি একজোড়া ভিক্ষুকের হাত। বই খুলতে গেলে দেখবে তুমি বই হয়ে আছি আমি দুই হাত মেলে। প্লেয়ারে রেকর্ড চাপিয়ে যদি গান শুনতে চাও,
চমকে উঠে শুনবে তুমি সব রেকর্ডে বাজে একই গান, আমাকে ভিক্ষা দাও। ফুল তুলতে গিয়ে বাগানের গাছে দেখবে আমার ভিক্ষুক হাত গোলাপ চামেলি হয়ে ফুটে আছে। অন্ধকারে নেমে এলে ঘুমে গাঢ় হলে রাত, স্বপ্নে দেখবে তুমি 10 দিগন্ত ঢেকে দিয়ে মেলে আছি ভিখারির হাত। হে স্বপ্ন, হে সৌন্দর্য, হে ক্ষুধা, হে আমার নারী, তোমাকেই ঘিরে আছি আমি বাঙালি, বড়ই গরিব আর একান্ত ভিখারি। এটা সে লিখেছে। এখন এই আগের কবিতাটাও কিন্তু এখান থেকে পড়েছে, বাতাসের স্বরে দিনরাত তাকে ডাকে, অশ্রুর মতো যে আছে অফেনবাখে। আমি এটা এটা তো খাস প্রেমের কবিতা বললাম। আচ্ছা, এই কবিতাটা এইটা যদি কেউ শোনে, তাহলে কিন্তু এই কবিতাটা পড়লে যে কারো মনে হবে বা যে কেউ ধরে নেবে যে এই কবিতাটা কোনো নারীকে কেন্দ্র করে লেখা হয়েছে। এটাই স্বাভাবিক ইন্টারপ্রিটেশন। কিন্তু এই কবিতাটা প্রেমের কবিতা না। একেবারেই না। এটা অন্য 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 দিকের ব্যাখ্যা রয়েছে। কারো কি মনে হয় এটা কারো অপিনিয়ন আছে এটা কি নিয়ে লেখা হয়েছে? আর আমার মনে হয় আমাদের দেশে যে প্রাকৃতিক সৌন্দর্য এই ব্যাপারটা নিয়ে। আচ্ছা, কে বলছে? নামটা বলুন, আমি দেখতে পাচ্ছি না। অপিনিয়নটা কে দিল? নামটা একটু জানতে চাচ্ছি। স্যার সোনিয়া, মুনা। সোনিয়া। আচ্ছা আচ্ছা, আর কেউ? আমি যখন এটা প্রথম বুঝতে পারলাম খুব হতাশ হয়েছি, কারণ আমি এটাকে যখন মানে তোমাদের মতো বয়স ছিল তখন এটাকে প্রেমের কবিতা হিসেবে পড়ে খুব আনন্দ পেতাম। পরে দেখি যে এটা তা না। আর কারো কোনো অপিনিয়ন? আচ্ছা, আমি বলি, এই কবিতাটা লেখা হয়েছে লেখাপড়া নিয়ে। কেমন? বলতে চাচ্ছে যে আমাদের দেশে তো আসলে কোনো কিছু সাধারণত গবেষণা করে নতুন কিছু তৈরি হয় না। যখনই পড়তে যাই তখন বাধ্য হয়েই আমাকে পশ্চিমের দিকে হাত পেতে দিতে হয়। আমি বাঙালি, বড়ই গরিব। পূর্বপুরুষেরা ভিক্ষাই করছে প্রতিদিন। আমাদের পড়াশোনার যা কিছু তার কিছুই কিন্তু আমরা তৈরি করিনি। দেখো, সবকিছু ইউরোপ থেকে নিয়ে শুরু হয়েছে। এখন হয়তো কিছু কিছু গবেষক আসছে। তুমি বলো যে বাঙালিদের কতটুকু অবদান আছে মৌলিক গবেষণায়, কতটুকু সেটা বলো। আছে নিশ্চয়ই, কিন্তু কতটুকু? ঠিক আছে, সেটাই বলেছে যে এমন সৌন্দর্য নেই তুমি সবকিছু ফেলে ছুটে আসবে আমার উদ্দেশ্যে দুই বাহু মেলে। ঠিক আছে। এই তার লেখাপড়াটাকে সে একটি নারী হিসেবে তুলনা কল্পনা করে তারপরে এই কবিতাটা লিখেছে। এইটাই এই কবিতার কেন্দ্রীয় লাইন হচ্ছে এটা, বই খুলতে গেলে দেখবে তুমি বই হয়ে আছি আমি দুই হাত মেলে। তুমি তোমাদের বইগুলোর কথা চিন্তা করো, তাই না? কতটুকু লেখা বই, বা বাঙালি যা লিখেছে তারা নিজে লিখেছে নাকি অন্য ইউরোপীয় বই থেকে বা আমেরিকান বই থেকে নিয়ে তারপরে লিখেছে? এইটাই বলেছে যে আমি যখন বই লিখি আমার ছাত্রদের জন্য, তখন আমার ভিক্ষা করা ছাড়া কোনো উপায় থাকে না, আমাদের নিজেদের কোনো আবিষ্কার নাই। ঠিক আছে, পড়াশোনার যে জগৎটা সেটাকে তিনি এইভাবে প্রকাশ করেছেন। তো আহ, ই করা কঠিন না, খুব ধারণা করা কঠিন না। এই কবিতাগুলো হচ্ছে গীতি কবিতা। আমি বোধহয় তোমাদের ঠিক সংজ্ঞায়িত করা না গেলেও সংজ্ঞায়িত করা কঠিন। হ্যাঁ, যে মঙ্গল কাব্য তো বক্তার ভাবোচ্ছ্বাস রয়েছে, কিন্তু ওই ধরনের কবিতার সাথে এই কবিতার একটা জেনারিক পার্থক্য হয়তো তোমাদের অনুভব করাতে সক্ষম হয়েছে আমার মনে হয়, এই জন্য উদাহরণটা দেওয়া। তো গীতি কবিতায় এখন বুঝতেই পারছো এখন যা লেখা হয় তার সবই হলো গীতি কবিতা। ঠিক আছে, বা লিরিক। এই গীতি কবিতা যেহেতু এখন গীতি কবিতায় নানান আকৃতিতে নানান বক্তব্য প্রকাশ করা যাচ্ছে, ফলে গীতি কবিতায় এখন ছন্দ নিয়ে কবির একটা পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন যে কবিতার এখন যে কবিতাগুলো আমরা লিখবো সেই কবিতায় নানান তুমি দেখবা মধ্যযুগের কবিতাগুলো সব এক ছন্দে লেখা, তাই না? এখন ছন্দ নিয়ে নানান রকম পরীক্ষা নিরীক্ষা শুরু হবে। এই ছন্দর ব্যাপারটা খেয়াল করো। আচ্ছা, আরেকটা কথা বলে নিই, যেহেতু তোমাদেরকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা শেয়ার করেছিলাম, তোমরা আমাকে কেউ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ফলো টলো পাঠিও না। ঠিক আছে, ওটা আমি একদমই মানে নিজের করে চালাই আর কি। হ্যাঁ, হয়তো কেউ মানে না পাঠানোই ভালো আর কি এটাই। আচ্ছা, এখন বিহারীলাল চক্রবর্তী, ইনি হচ্ছেন বাংলা ভাষার প্রথম গীতি কবি এবং প্রথম রোমান্টিক। তার আগে বাংলা ভাষায় কেউ বাংলা কবিতায় কেউ রোমান্টিসিজম চর্চা করেনি, মানে রোমান্টিসিজম ইন দ্য সেন্স অফ রোমান্টিসিজম এরকম কেউ চর্চা করেন নাই। এবং বিহারী লালের কবিতার একটা খুব বড় বৈশিষ্ট্য হচ্ছে তার কবিতা পড়তে গেলে মনে হয় কি এই লোকের আশেপাশে সমাজ বলে কিছু নাই। কবিতা পড়তে গেলে মনে হয় তার নিজের চিন্তার বাইরে গুরুত্বপূর্ণ আর কোনো চিন্তাই তার কাছে নাই। যে এই লোককে দেখলে মনে হবে এই লোক যা কোনো কাজকর্ম নাই, এই লোকের খাবারের চাহিদা নাই, পোশাকের চাহিদা নাই, হয়তো গাছতলায় বসে নদীর পাড়ে বসে যে এমন প্রেমিকাকে নিয়ে এমন ভাবনা ভাবছে যে ভাবনার মানে সেই ভাব সে বাদে আর করার কোনো অধিকার নেই। হ্যাঁ, এত গভীর ভাবনা এবং এত বিচ্ছিন্ন ভাবনা। রোমান্টিসিজম মানে বিচ্ছিন্নতা, সমাজ বিচ্ছিন্নতা। ঠিক আছে, যারা রোমান্টিক
ধারার হয় বা রোমান্টিসিজম ধারার হয়। রোমান্টিক নট ইন দ্য সেন্স অফ তোমরা যেভাবে ইউজ করো ওই সেন্সে না। রোমান্টিসিজম যারা অনুসরণ করে তারা সমাজ বিচ্ছিন্ন হয়। সমাজ বিচ্ছিন্ন না হলে খাঁটি রোমান্টিসিজমটা, পিওরলি রোমান্টিসিজম অনুসরণ করা যায় না, এরকম কিছু issue রয়েছে। কি লিখেছে বিহারীলাল চক্রবর্তী, কিছুতেই যখন তোমারে না পেলাম, একেবারে আমি যেন কি হয়ে গেলাম। অর্থাৎ মানে কবিতাটা একটা, এই যে 2 লাইন পড়লাম, কিছুতেই যখন তোমারে না পেলাম, একেবারে আমি যেন কি হয়ে গেলাম। এই কবিতাটার মধ্যে একটা ঘা আছে, একটা ধাক্কা আছে। কিন্তু কবিতাটার ভাষা কিন্তু খুব বেশি কাব্যিক না, খুব ধ্বনি ব্যঞ্জনা নাই। এই জন্য বলা হতো বিহারীলাল চক্রবর্তী ভাষাকে নিয়ে খুব চিন্তা করেন নাই, এবং এইটাই তার গুণ, যে কে কি বলবে এটা নিয়ে তার কোনো দেখার বিষয় নেই। তার নিজের মনে হয়েছে, কিন্তু এই কবিতার মধ্যে যে বেদনা আছে, এই কবিতার মধ্যে আমি এইসব বলছি যে ঘা রয়েছে, এটা বলার পর যে কিছুতেই যখন তোমার না পেলাম, একেবারে আমি যেন কি হয়ে গেলাম। এই যে সহজ তার যে না পাওয়ার একটা কি বলবো, না পাওয়ার যেটা মানসিক ব্যথা আছে, সেই ব্যথার একদম স্বাভাবিক প্রকাশ। কোনো অলংকার নাই, কোনো জবরজং কিছু নাই। হ্যাঁ, এইভাবে বিহারীলাল চক্রবর্তী কবিতা লিখতেন। যখনই কোনো কবিকে পড়াবো, তোমাদের এখান থেকে পড়ার বিষয় হচ্ছে ওই কবি এবং সেই কবির বিখ্যাত কাব্যগুলো। কাব্য আর কবিতার মধ্যে পার্থক্যকে কেউ জানো? মানে কাব্য আর কবিতা দুটো ভিন্ন জিনিস, কেউ জানো কিনা? কবিতা হলো এই যে এতক্ষণ যা পড়লাম, হ্যাঁ, মানে তোমাদের যে স্ক্রিন শেয়ারে দেখালাম, এটা কবিতা। কবিতার বইকে বলা হয় কাব্য। ঠিক আছে? কাব্য অথবা কাব্যগ্রন্থ, এটা যাতে মনে থাকে, এটা কিন্তু প্রশ্ন করব, বা উত্তর দেওয়ার সময় গুলিয়ে ফেলো না। ঠিক আছে? তাহলে বঙ্গ সুন্দরী, প্রেম প্রবাহিনী, সারদা মঙ্গল, সঙ্গীত শতক প্রথম, এটা তার লেখা, নিসর্গ সন্দর্শন, এগুলো হচ্ছে তার কাব্য। ঠিক আছে? এই কাব্যগুলোর মধ্যে বিভিন্ন কবিতা রয়েছে, কথাটা যেন মনে থাকে। বাংলা সাহিত্যে বিহারীলাল চক্রবর্তীকে বলা হয় ভোরের পাখি। কি বলেছে দেখো রবীন্দ্রনাথ তার সম্বন্ধে? যখন বিহারীলাল কবিতা লিখতে শুরু করেছে, তখন রবীন্দ্রনাথ বলছে, সে প্রত্যুষে অধিক লোক জাগে নাই এবং সাহিত্য কুঞ্জে বিচিত্র কলগীতি কুজিত হইয়া উঠে নাই। সেই উষালোকে কেবল একটি ভোরের পাখি সুমিষ্ট সুন্দর সুরে গান ধরিয়াছিল, সে সুর তাহার নিজের। অর্থাৎ তিনি কাউকে অনুসরণ করে কবিতা লিখতে চান নাই। যেমন রবীন্দ্রনাথকে অনুসরণ করে অনেক কবিতা লিখতে চায়, বিহারীলাল কাউকে অনুসরণ করেনি। বিহারীলাল নিজের কবিতা নিজেই লিখেছে, বিহারীলালকে পরে অনেক অনুসরণ করেছে। মোটামুটি সারদা মঙ্গল কাব্যে তার পরিপূর্ণতা। বিহারীলাল চক্রবর্তী নিয়ে বড় আলোচনা আছে, তোমরা বিহারীলালকে পড়ে নিতে পারো। বিহারীলালের কবিতাগুলো খুব চমৎকার, কিন্তু বিহারীলাল চক্রবর্তী তার কবিতাগুলো একেবারে রোমান্টিক কবিতা তো, এবং ওই 9-10 বা 11-12 বইয়ে দেওয়া যায় না। হ্যাঁ, কারণ তখনও মানে তাদের মধ্যে এই ডেপথে যাওয়ার মতো মানে বিহারীলাল যেভাবে চিন্তা করছে ওই ডেপথে যাওয়ার মতো, বইটা পড়াবার মতো এনভায়রনমেন্ট না থাকায় তোমাদের সাথে বিহারীলালের খুব একটা পরিচয় নেই। এরপরে সবার নাম কিন্তু আমরা এই অধ্যায়ে পড়বো না। হ্যাঁ, গীতি কবিতা বলে মাহবুবুল আলমের বই একটা বড় অধ্যায় আছে, সবার নাম পড়বো না, মাথায় রাখবো। যাদেরকে আমি মানে এমফাসিস দিচ্ছি এদের পড়তে হবে। এরপরে পড়ছি দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। এটা হচ্ছে রবীন্দ্রনাথের ভাই, তার মানে রবীন্দ্রনাথের বাবা দেবেন্দ্রনাথের বড় ছেলে হচ্ছে দ্বিজেন্দ্রনাথ, রবীন্দ্রনাথের বড় ভাই দ্বিজেন্দ্রনাথ। দ্বিজেন্দ্রনাথ কিন্তু ওই যে ভারতী পত্রিকাটাও প্রকাশ করেছিলেন তিনি। তার কাব্যের নাম হলো বিখ্যাত কাব্য স্বপ্নপুরাণ। বিখ্যাত কাব্য স্বপ্নপুরাণ মানেই হচ্ছে, স্বপ্নপুরাণ হচ্ছে কবিতার বই। ঠিক আছে? 1875 লেখা হচ্ছে। এরপরে মহিলা কবিদের নাম পেলেই পড়তে হবে। মহিলা কবিরা কিন্তু খুব রেয়ার তো বাংলা সাহিত্যে, মহিলা কবি মানে ভালো বিখ্যাত মহিলা কবি, শক্তিমান মহিলা কবি খুব বিরল। সুতরাং তাদের নাম পেলে বইটি পড়তে হবে। স্বর্ণকুমারী দে, তিনি রবীন্দ্রনাথের বড় বোন, তিনি লিখেছেন বসন্ত উৎসব নামে তার একটা লেখা রয়েছে। পরবর্তীতে অক্ষয়চন্দ্র, গোবিন্দচন্দ্র দাদ আলী, দেবেন্দ্রনাথ সেন, এরকম অনেকে লিখেছেন। গিরীন্দ্রমোহন দাসী, মোজাম্মেল হক-জি মুসলিম ভারতের সম্পাদক ছিলেন। এরপরে যে বড় নামটা পড়বে এটা অক্ষয় কুমার বড়াল। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। আর এখন যে কবির কথা পড়ছি তিনি হলেন অক্ষয় কুমার বড়াল। এই অক্ষয় কুমার বড়াল ছিলেন বিহারীলালের সরাসরি ফলোয়ার। হ্যাঁ, বিহারীলালকে তার মতো করে ফলো করে কেউ কবিতা লিখতে পারে নাই। বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে এশা। এশা হচ্ছে কবির স্ত্রীর মৃত্যু শোকে রচিত। আমি এখান থেকে কবিতার ইয়ে পড়ছি না। অক্ষয় কুমার দত্ত ছিলেন, অক্ষয় কুমারের কবিতা রোমান্টিক উৎকণ্ঠায় তীব্র, কোথাও বা আবার বিষণ্ণতায় উদাস।
দেবেন্দ্রনাথের মতোই তিনি প্রেমের জগতে গৃহ সুখ পিপাসু, কিন্তু প্রণয় তৃষ্ণায় গৃহাশ্রয়ী হলেও গৃহসীমাতেই কবি মন তৃপ্ত হতে পারেনি। ঘরের প্রেমকে অক্ষয় কুমারের কল্পনা বিশ্বাভিসারী করেছে। অর্থাৎ অক্ষয় কুমার বড়ালের একটা মূল লক্ষ্য ছিল যে মানে ঘরের প্রেম বলতে কি বোঝাচ্ছি, যে নারীটিকে প্রতি তিনি আকৃষ্ট হচ্ছেন তাকে ঘরে পাওয়া, বা তার সাথেই জীবন অতিবাহিত করা, এই কেন্দ্রিক প্রেমের কবিতা। কিন্তু শুধুমাত্র এই ঘরোয়া কাহিনী তার কবিতার বিষয়বস্তু না, ওই ঘরোয়া প্রেমকে উপজীব্য করে কেন্দ্র করে তিনি এমন সব কবিতা লিখেছেন যেগুলোকে আমরা বলতে পারি সেগুলোকে ইউনিভার্সালি প্রেমের গুণাগুণ হিসেবে দেখা যেতে পারে। ঠিক আছে, এই কথাটা বলতে চাই। এগুলো আসলে তোমরা তো কবিতার লোক না, বোঝানো একটু কঠিন, চেষ্টা করছি বোঝাবার। এরপরে সবচেয়ে বড় যে নামটা দিয়ে আজকে শেষ করব সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে পড়বো। রবীন্দ্রনাথের পরে আমরা কাজী নজরুল ইসলামকে নিয়ে আগামী ক্লাসে পড়বো। এই কাজী নজরুল ইসলামের মধ্য দিয়ে আমরা রবীন্দ্র যুগ শেষ হবে। রবীন্দ্র যুগ শেষ হওয়ার পরে আমরা পড়েছিলাম আগে যে কল্লোল পত্রিকার মধ্য দিয়ে এই রবীন্দ্রনাথের ধারাটাকে ভেঙে ফেলার একটা সূচনা হয়, তাই না? যে রবীন্দ্রনাথের ধারায় আর কেউ কবিতা লিখবে না। ওইখানে 5 জন কবি আছে, তাদের কথা পড়বো। জীবনানন্দ, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে, অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, এই 5 জন কবির নাম পড়ে আগামী ক্লাসে গীতি কবিতা শেষ হবে। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্ম, 1941 সালে মৃত্যু। রবীন্দ্রনাথের জন্ম মৃত্যুর তারিখটা খুব ভালো মতো, তারিখ ইংরেজি তারিখ এবং বাংলা তারিখ খুব ভালো মতো মনে রাখতে হবে। রবীন্দ্রনাথ এবং কাজী নজরুলের যে কোনো সময় ভাই আমি প্রশ্ন করতে পারি, ঠিক আছে? এটা মানে বইয়ে থাকুক বা না থাকুক, ওগুলো প্রশ্ন আসতে পারে, মনে রাখতে হবে। রবীন্দ্রনাথের আসলে কবিতা এত বড়, বা কবিতার জগৎটা তো বড়, খুব বেশি তো আসলে বলার জায়গা নেই উনি কিভাবে কবিতা লিখেছেন। আমি শুধু কবিতার ও কিছু তার কবি জীবনের মানে তার যে কাব্য চিন্তা সেটা নিয়ে বলার চেয়ে একটু বর্ণনাই বেশি হবে, যে কি কি কাব্য লিখেছেন, হ্যাঁ, কোন সময় লিখেছেন। কবির কাব্য চিন্তা পড়াবার খুব বেশি সুযোগ নেই তোমাদেরকে। আচ্ছা, ওনার প্রথম যে কবিতাটা ছাপা হয়েছিল সেটা হলো, না, প্রথম যে কবিতাটা পঠিত হয়েছিল সেটা হলো 1875 সালে হিন্দু মেলার উপহার। আর প্রথম কাহিনী কাব্য, মুদ্রিত কাহিনী কাব্য বনফুল, অর্থাৎ কোন একটা কাহিনীকে কেন্দ্র করে প্রেস থেকে প্রকাশিত হয়েছে এমন কাব্য হলো বনফুল। এরপরে হ্যাঁ, ভগ্ন হৃদয়, বাল্মীকি প্রতিভা, কালমৃগয়া, ভানুসিংহ ঠাকুরের পদাবলী, এইগুলো লিখেছেন অপরিণত বয়সে। হ্যাঁ, এগুলো তার মূল ধারার অন্তর্ভুক্ত না। যখন ছোট ছিলেন তখন কবি ছিলেন, হ্যাঁ, কিন্তু তখনও জগৎ সম্বন্ধে বোধ শক্তিটাও তৈরি হওয়া শুরু করেছে মাত্র, ফলে কবিতাগুলো অপরিণত বয়সের কবিতা বলবো আমরা, বলবো 20-21 বছর বয়সের আগে। এরপরে সন্ধ্যা সঙ্গীত এই কাব্যের মধ্য দিয়ে তার মোটামুটি রবীন্দ্রনাথের প্রথম পর্বের সূত্রপাত। সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, করিও কোমল, এই কয়েকটা কাব্যের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের প্রথম পর্ব, অর্থাৎ তার একেবারে জীবন বোধের সূচনাটা পাচ্ছি আমরা এই পর্বে। এখানে এরকম একটা কবিতা রয়েছে, আমি পড়ে শোনাই। নির্ঝরের স্বপ্নভঙ্গ, তোমরা কবিতাটা অনেকেই জানো। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। কর মানে হচ্ছে আলো। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। অর্থাৎ কবিও তখন বড় হচ্ছে না, 18-19 বছর বয়স। হঠাৎ করে মানে জীবন, তোমরা জানো 16-17 বছর বয়সে যেরকম থাকে, 18 কলেজটা পার হয়ে গেলে আর সেরকম থাকে না, তাই না? অনেক বোধ শক্তি বেড়ে যায় মানুষের। এই যে হঠাৎ করে পৃথিবীকে নতুন ভাবে অনুধাবনের ক্ষমতা এবং অনুধাবন করার যে বৈচিত্র্য, যে আনন্দ, এইটাকে তিনি বলছেন যে আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। অর্থাৎ বিশ্ব জগতের বার্তাটা আমার মধ্যে এমন করে পৌঁছাচ্ছে যেটা আগে হয় না, যখন ছোট ছিলাম তখন হয় নাই। ঠিক আছে, তো এরপরে মানসীর মধ্য দিয়ে দ্বিতীয় পর্ব। এই মানসী থেকে যে দ্বিতীয় পর্বটা শুরু হলো, এখানে পুরোপুরি মোটামুটি রোম্যান্টিক কবি রবীন্দ্রনাথকে আমরা পাচ্ছি। রোম্যান্টিক মানে কিন্তু সমাজ তো রবীন্দ্রনাথ নিজে জমিদার পরিবারের সন্তান ছিলেন, হ্যাঁ, তো এই জমিদারি দেখাশোনার জন্য অনেক কাজও তাকে করতে হয়েছে, কিন্তু মূলে ভেতরে তিনি সমাজ বিচ্ছিন্ন, এটা মনে রাখতে হবে, এবং অত্যন্ত নিঃসঙ্গ। এই মানে তাকে সবার মাঝে পাওয়া মানে নিঃসঙ্গ মানে এই না যে তাকে তিনি একা থাকেন, তাকে সবার মাঝে পাওয়া গেলেও তিনি নিঃসঙ্গ। ঠিক আছে, এই নিঃসঙ্গতার একটা বিরাট ছাপ তার কবিতায় রয়েছে, বা তার কাব্য প্রতিভা বিকাশে এই নিঃসঙ্গতার ভূমিকা রয়েছে। যাই হোক, এরপরে যেটা আসবে সেটা হলো মানসী, সোনার তরী,
কবিতাটা পড়েছো, কাব্যের নামও সোনার তরী, ভিতরে সোনার তরী বলে একটা কবিতা রয়েছে। চিত্রা, চৈতালি, কল্পনা, ক্ষণিকা। এই ক্ষণিকায় কবি শেষবারের মতো জীবনের তুচ্ছ তুচ্ছ ছোটখাটো দিকের প্রতি আকর্ষণ দেখিয়েছেন। এরপরে মোটামুটি আমরা দেখবো যে কবি আধ্যাত্মিক রবীন্দ্রনাথকে পাবো। সোনার তরী কবি হয়তো পড়েছই। আর মানসী, যেটা দ্বিতীয় পর্বের প্রথম কাব্য, এই মানসীতে রয়েছে ব্যাপক রকম প্রেমের কবিতা। অনেক মানে এর পরিসর অনেক বেশি। এবং মানসী থেকেই রবীন্দ্রনাথ ছন্দ নিয়ে, মানে কি ছন্দে কবিতা আমি লিখতে পারি সেটা নিয়ে নানান রকম পরীক্ষা নিরীক্ষা শুরু করে। নামটা মনে রাখতে হবে, ছন্দ নিয়ে পরীক্ষা নিরীক্ষাটা শুরু হয় মানসীতে। আমি তোমাদের এটাই বলেছিলাম যে এই ফাইনাল পরীক্ষার পড়াশোনায় প্রচুর ইনফরমেশন রয়েছে, ঠিক আছে? পড়া যেন না জমে। তুমি 3টা ক্লাস একটু মিলাও, তোমার এই 3 ক্লাসে যে ইনফরমেশন হয়েছে গত পুরো মিড টার্মের আগ পর্যন্ত অত ইনফরমেশন পড়া হয় নাই। হ্যাঁ, অতএব যদি পড়া জমাও পরীক্ষার আগে কিন্তু দিশেহারা বোধ করবো, যে কারণ এটা তোমাদের সাবজেক্ট না প্রথম, দ্বিতীয়ত অনেক ইনফরমেশন, পরীক্ষার আগে একদম অসহায় লাগবে যে এখন কি করব। এটা করো না, ঠিক আছে? কোর্স ওয়ার্ক মোটামুটি ডিসেম্বরের মধ্যে শেষ করব, জানুয়ারিতে পড়ার সময় পাবা, কিন্তু ডেইলি উইকলি পড়াটা শেষ করে ফেলাও। আচ্ছা, এরপরে এই ক্ষণিকার পরে যে পর্বটা শুরু হলো, এই পর্বে আমরা আধ্যাত্মিক কবি রবীন্দ্রনাথকে পাচ্ছি, ঠিক আছে? এই আধ্যাত্মিক কবি নৈবেদ্য, খেয়া, গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি, নৈবেদ্য, খেয়া, গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি, এই পর্যায়টা হচ্ছে কবির অধ্যাত্ম ভাবপূর্ণ কবিতা দিয়ে রচিত। এর মধ্যে গীতাঞ্জলির যে ইংরেজি অনুবাদ, সেটার জন্য 1913 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। এইখানে একটা কথা মনে রাখতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাগুলোর সাথে একটা নাম, একটা শব্দ খুব বিশেষভাবে জড়িত, সেটাকে বলা হচ্ছে জীবন দেবতা। রবীন্দ্রনাথের পুরো ফ্যামিলি মোটামুটি ব্রাহ্ম সমাজের সাথে যুক্ত ছিলেন। ব্রাহ্মণ না, ব্রাহ্ম সমাজ, যেটা একেশ্বরবাদী সমাজ। ফলে রবীন্দ্রনাথ কিন্তু বহু ঈশ্বরবাদী, মানে প্রায় শুরু থেকে তিনি বহু ঈশ্বরবাদী ছিলেন না, তিনি ছিলেন একেশ্বরবাদী। কিন্তু নির্দিষ্ট ধর্ম যেগুলো প্রচলিত, হ্যাঁ, অর্গানাইজেশনাল রিলিজিয়ান, ইসলাম বা খ্রিস্টিয়ানিটি, এইগুলো তিনি এইগুলো ফলো করে তিনি আগান নাই। তিনি নিজেও যে ধর্ম, রামমোহন রায় যেমন নিজে ধর্ম বানিয়ে ফেলেছেন, একটা বিধান প্রচার করার চেষ্টা করেছেন, ওই রকমও কিছু তিনি করেন নাই, ঠিক আছে? তিনি কি করতেন, তিনি মনে করতেন যে এই জগতের আমাদের যে আশেপাশে বহু অজস্র মানুষের অজস্র জীবন লীলা খেলা চলছে, এটার একজন সৃষ্টিকর্তা আছেন, এবং একজন সৃষ্টিকর্তা আছেন, এবং সৃষ্টিকর্তা একজন, অনেকে না, ঠিক আছে? তিনি চিন্তা করেছেন যে তিনি যে সৃষ্টি করেছেন, যেহেতু তার সরাসরি তারই সিগনেচার হচ্ছে তার সৃষ্টি, সুতরাং সেই সৃষ্টিকে অধ্যয়নের মধ্য দিয়ে স্রষ্টার রূপ অনুসন্ধানের একটা চেষ্টা করা যেতে পারে। এই শব্দটাকে বারবার পণ্ডিতরা বলছেন তার জন্য জীবন দেবতা। অর্থাৎ জীবনের, মানে আমি জীবন দেবতা শব্দটা খুব বেশি ব্যবহার করি না, এত বেশি ব্যবহৃত একঘেয়ে লাগে। কিন্তু এই জীবন দেবতা, হ্যাঁ, রবীন্দ্রনাথের জীবন দেবতা কে? এরকম একটা প্রশ্ন আমাদের বাংলা বিভাগে হয়, ঠিক আছে? যাই হোক, এরপরে পরের পর্বে আমরা বলবো, এই চতুর্থ পর্বে এসে রবীন্দ্রনাথ আরো বয়স্ক হয়েছেন। হ্যাঁ, তার এখন 21-22 বছর বয়সের যে উচ্ছ্বাস থেকে শুরু করে, এবং সেই উচ্ছ্বাসে, সেই মোটিভেশন থেকেই ধীরে ধীরে জীবন দেবতার অনুসন্ধান থেকে আধ্যাত্মিক ভাব শুরু হয়েছে। সবকিছু একটা স্থৈর্য পেয়েছে, কারণ এখন তার বয়স হয়েছে, হ্যাঁ, বয়সের অভিজ্ঞতার ছাপ পড়েছে কবিতার মধ্যে, ঠিক আছে? বলাকায় তো ওদিকে আবার তখন প্রথম মহাযুদ্ধ শেষ হয়েছে, পৃথিবীর সমাজনীতি অর্থনীতি একেবারে উল্টে পাল্টে গেছে, মানুষ মহাযুদ্ধের বিভৎসতা দেখে হতবাক হয়ে পড়েছে। এই ধরনের অবস্থানে কবি মানবতা নিয়ে, হ্যাঁ, বিশ্ব মানে বৈশ্বিক ব্যবস্থা নতুন করে চিন্তা ভাবনা শুরু করেছেন। এইরকম একটা মানে স্থৈর্যের ছাপ পড়েছে কবির কবিতায়। বলাকা, পূরবী, মহুয়া, মনে রাখতে, বলাকা, পূরবী, মহুয়া, এগুলো হচ্ছে কবির কাব্যগ্রন্থ। এর মধ্যে কিছু হচ্ছে, এই যে বলাকা, পূরবী নামগুলো জানো, হয় হঠাৎ করে মহুয়া কার লেখা? মহুয়া যে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে, এটা মনে রাখতে কষ্ট হবে, ঠিক আছে? মহুয়াটা যেন কাকে বিয়ে উপলক্ষে উপহার দেওয়ার উদ্দেশ্যে লেখা হয়, যাই হোক, ওটা অন্য কথা। এই পঞ্চম পর্বটা কবির জন্য স্পেশাল। পঞ্চম পর্বে এসে, পর্বটা তখনই শুরু হবে যখন কবি গদ্য ছন্দে কবিতা লিখতে শুরু করবে, অর্থাৎ আধুনিক ধারা। যখন তাদের কবিতা নিয়ে অনেক নদীকে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে, হ্যাঁ, যে বলা হয়েছে রবীন্দ্রনাথের নায়িকারা কখনো নিজে পানি ঢেলে খায় না, হাঁচি দেয় না, কাশি দেয় না, তাদের চুল এলোমেলো থাকে না, হ্যাঁ, তারা অলংকার ছাড়া থাকে না, তারা সবসময় পরিপাটি। হ্যাঁ, রবীন্দ্রনাথ নায়িকারা তো দেখা যাচ্ছে বড় কোনো পরিবারের নায়িকা, হ্যাঁ, সে শাড়ি পরা, গয়নাগাটি পরা, চুল সবসময় আছড়ানো, শুদ্ধ ভাষায় কথা বলে, হ্যাঁ, সে চোখের পানি ফেলে না, ঠিক আছে? তার হয়তো নাকে চুলকায় না, সে হাঁচি দেয় না, কাশি দেয় না, কান চুলকায় না, হ্যাঁ, এরকম কিছু, সে ঘামে না, এরকম কিছু
মানে খুব মানে কাল্পনিক বর্ণনা রবীন্দ্রনাথের বেশি। তো এই জন্য রবীন্দ্রনাথ তখন নিজেও গদ্য ছন্দে লেখার একটা পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন, এবং যখন লিখলেন তিনি আবার গদ্য ছন্দ, প্রচলিত গদ্য ছন্দে লিখলেন না, নিজেই আর একটা ধারা তৈরি করলেন। তার তো এরকম ক্ষমতা ছিল, শক্তি ছিল ভাষার উপর। তো এইখানে আমরা বলবো যে মোটামুটি লিপিকা, পুনশ্চ, শেষ সপ্তক, পত্রপুট, শ্যামলী, হ্যাঁ, পুনশ্চ, শেষ সপ্তক, পত্রপুট, শ্যামলী, এই 4টা গ্রন্থে প্রধানত এই ধরনের কবিতা লেখা হলো। আর রবীন্দ্রনাথের শেষ পর্ব মানে ষষ্ঠ পর্বটা, এইখানে আমরা বলবো যে কবি তো একেবারে বুড়ো হয়ে গেছেন। এই সময় তার যে জীবন নিয়ে যেটা উপলব্ধি, একদম মানে বৃদ্ধ মানুষের যে উপলব্ধি হয়, হ্যাঁ, সেটা তার পাণ্ডিত্য, তার এত জীবনের সঞ্চিত পাণ্ডিত্য এবং ওই সময় অনুযায়ী যে উপলব্ধি, সেইগুলো মোটামুটি রোগ সজ্জায়, আরোগ্য, জন্মদিনে, জন্মদিন কিন্তু কবির কাছে কখনোই খুব গুরুত্বপূর্ণ হয় না। এখন যেহেতু বুড়ো হয়ে গেছেন, এখন হয়েছে জন্মদিনে বলে একটা কাব্যই লিখে ফেলেছেন, আকাশ প্রদীপ, সে জ্যোতি, এগুলো এই শ্রেণীর অন্তর্ভুক্ত। নামগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? রবীন্দ্রনাথের শেষ লেখা হচ্ছে, মানে শেষ রচনার নাম হলো শেষ লেখা, একটা কবিতা হাসপাতালে বসে লিখেছেন। সেখানে লিখেছিলেন এরকম, আমি বারবার ভুলে যাই, সকালের ক্লাসে পড়াতে গিয়েও ভুলে গিয়েছি। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। সৃষ্টিকর্তাকে নিয়ে লেখা। এই শেষ মুহূর্তে রবীন্দ্রনাথ একটু নড়ে গিয়েছিলেন। সারা জীবন যে সৃষ্টিকর্তাকে তিনি বিশ্বাস করে এসেছেন, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, আমি সারা জীবনই তোমাকে খোঁজার চেষ্টা করেছি, কিন্তু খুঁজে আমি আজকে কি পাচ্ছি, বা মানে সৃষ্টিকর্তা আছেন নাকি নাই, হ্যাঁ, এরকম একটা সন্দেহের মধ্যে তিনি বোধহয় শেষ দিকে একদম লাস্ট মোমেন্টে পড়ে গিয়েছিলেন বলে পণ্ডিতরা সন্দেহ করেন। তোমার সৃষ্টির পথ, তিনি সন্দেহ প্রকাশ করেন নাই, কিন্তু বিশ্বাসে নড়ে গিয়েছিল। হ্যাঁ, তোমার সৃষ্টির পথ রেখেছো আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। যত ঘটনার মধ্য দিয়ে তোমাকে আমাদের পেতে হয়, ওইসব ঘটনা পার হয়ে তোমাকে পাওয়াটা সহজ না, অনেক কঠিন। এটা তিনি বলতে চাচ্ছেন লাস্ট, একদম হাসপাতালে মৃত্যুর কিছুক্ষণ আগেই বোধহয় এই কবিতাটা লেখা হয়েছে। এরপরে দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ শেষ হলো, বুঝতেই পারছো তার কাব্য প্রতিভা নিয়ে কিছু পড়ার সুযোগ আমাদের নাই। দ্বিজেন্দ্রলাল রায়, তার জন্ম হয়েছে কৃষ্ণনগরে। আমরা নজরুলের কাব্য প্রতিভা নিয়ে একটু পড়বো, ইস্যু আছে নজরুলের যেহেতু এত পর্ব টর্ব নাই, যেহেতু মাত্র 40 বছর বয়সে তিনি বাকশক্তি হারিয়েছেন, ফলে কাব্য জীবনটা, কবি জীবনটা সংক্ষিপ্ত, ফলে কবিতার ভিতরে যাওয়ার হয়তো একটা পরিসর আমরা পাবো। দ্বিজেন্দ্রলাল রায়, যিনি ওই ধনধান্য পুষ্পভরা লিখেছিলেন, তার কাব্যগুলো মনে রাখবা। ডিএল রায় বলি আমরা, আর্যগাথা, মন্দ, আলেখ্য মনে রাখতে হবে। মানকুমারী বসু লাগবে না, রজনীকান্ত সেন লাগবে না, কামিনী রায়কে পড়তে হবে। আপনার বিব্রত হইতে আসে নাকি হবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে, এটা মনে রাখতে হবে। লাস্ট যে কবির মাধ্যমে শেষ করবো আমরা, সত্যেন্দ্রনাথ দত্ত। এই সত্যেন্দ্রনাথ দত্ত ছিলেন, তাকে বলা হচ্ছে ছন্দের জাদুকর। দাঁড়াও, তোমরা সম্ভবত, আমার যদি মনে পড়ি, ইন্টার বা 19 বইয়ে ঝর্ণা বলে একটা কবিতা ছিল, যে ঝর্ণা কবিতাটা তোমাদের পড়তে হয়, এই সিলেবাসে ছিল না। কবিতার এরকম লাইন ছিল, ঝর্ণা মানে ঝর্ণাকে নিয়ে লেখা, ঝর্ণা মানে মানে ভৌগোলিক ঝর্ণা, কারণ নাম না। ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা, তরলিত চন্দ্রিকা চন্দন বর্ণা। তরলিত চন্দ্রিকা মানে কি, যে চাঁদ লিকুইড হয়ে ঝর্ণার সাথে গলে গলে পড়ছে, এরকম বলেছে। তো এইরকম ছন্দ মিলিয়ে প্রচন্ড গতিশীল কবিতা লিখতেন সত্যেন্দ্রনাথ দত্ত। এই জন্য সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয় বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর। খুবই অল্পকাল বেঁচে ছিলেন তিনি, 1882 থেকে 1922। সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা অবশ্যই তোমরা পড়েছো, 9, 10 বা 11, 12 কোথাও না কোথাও ছিল তোমাদের। এবং এই কবিতা কিন্তু তিনি দেখা যাচ্ছে বলেছে তার কাব্যে রোমান্স বিমুখ বস্তু প্রাধান্য, রোমান্টিক বিষয়বস্তু কম, বস্তু মানে বাস্তব জগতের কথাবার্তা বেশি, তথ্য ও ইতিহাস প্রীতি এবং জ্ঞানমুখী বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি রূপায়িত হয়ে উঠেছে। এই সমস্ত কারণে তাকে বাস্তববাদী কবি বলে অভিহিত করা যায়। তার সম্পর্কে বলা হয়, কি লিখেছে পরে, তিনি গীতি কবিতার জগতে ছিলেন জ্ঞানযোগী। জ্ঞানযোগী বলতে গীতি কবিতাগুলো লেখা যাচ্ছে মূলত মানুষের আবেগের পরিস্ফুটন হচ্ছে গীতি কবিতা, কিন্তু এই জায়গায় তিনি এই আবেগটাকে
জ্ঞান সংক্রান্ত যে আবেগের চিত্র একটা কবিতা দেখালাম, পড়ে মনে হচ্ছে প্রেমের কবিতা, আসলে লেখাপড়া নিয়ে লেখা কবিতা। ঠিক আছে, এই জন্য নলেজ বেসড কবিতা অনেক, মানে তার কবিতা ইনফরমেশনের পরিমাণ অনেক বেশি, ইনফরমেশন বেসড কবিতা, ইনফরমেশনটাকে কবিতা আকারে লিখেছেন। ঠিক আছে, একেবারে ইতিহাস থেকে শুরু করে আধুনিক ভাষা বিজ্ঞান কোনো কিছুই বাদ দেন নাই। তার এই বইগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, সবিতা সন্ধিক্ষণ, বেনু বিনা, তীর্থ সলিল, তীর্থ রেণু, কুহু কেকা, মণিমঞ্জুষা, অভ্র আবির, এগুলো মনে রাখতে হবে। এর মধ্যে তীর্থ সলিল, তীর্থ রেণু, মণিমঞ্জুষা, এগুলো তার অনুবাদ কাব্য। ঠিক আছে, এই অনুবাদ কাব্যগুলো রবীন্দ্রনাথ বলেছেন যে সত্যেন্দ্রনাথ এমন ভাবে অনুবাদ করেন যে মনে হয় যে উনি অন্য ভাষা থেকে বাংলায় অনুবাদ করছেন না, জাস্ট বাংলায় আবার নতুন করে লিখছেন। হ্যাঁ, যে এক আত্মা এক দেহ হইতে অন্য দেহে সঞ্চারিত হইয়াছে, ইহা শিল্প কার্য নয়, ইহা সৃষ্টি কার্য। মানে জাস্ট অনুবাদ না, এটা এমন ভাবে তার অনুবাদ যে সত্যেন্দ্রনাথ যেন নিজেই লিখছেন। হ্যাঁ, এই তার অনুবাদের এই গুরুত্ব ছিল। শিশুদেরকে প্রচুর সত্যেন্দ্রনাথের কবিতা পড়তে দেওয়া হয়, কারণ তার কবিতায় ছন্দের ঝঙ্কারটা অত্যন্ত প্রবল। যাই হোক, এই গেল আমাদের রবীন্দ্রনাথ পর্যন্ত। আগামী ক্লাসে কাজী নজরুল আর গীতি কবিতার অন্য 5 জন কবির নাম পড়ে আমরা শেষ করে দেব। এর আগে তোমরা আপাতত আমাকে তরিকুল, তুমি স্ক্রিনশটটা নিয়ে আমাকে জানাও যে আমি নিয়েছি স্যার স্ক্রিনশট। হাবিব এসেছো না? আচ্ছা, ঠিক আছে হাবিব। হ্যাঁ, তুমি 11 পেয়েছো হাবিব ভাই। হ্যাঁ, তুমি যখন বলেছি তখন তুমি ছিলে না। তো এখন তাহলে স্ক্রিনশট আমাকে পাঠিয়ে দিও, তোমার মেইলে রিপ্লাই পাঠিয়ে দিও। ঠিক আছে হাবিব, তোমার আগের মেইলে রিপ্লাই পাঠিয়ে দিও। হ্যাঁ, খুশি বলো। স্যার আমার মার্কটা কি একটু বলবেন? স্যার রোল বলো। কারেন্ট ছিল না তো, আমি ছিলাম না। 204 রোলটা বলো। দাঁড়াও দেখছি। পেয়েছে 12। স্যার 177টা কি প্লিজ বলবেন? 177 12। আর হামিদুর রহমান স্যার 100 স্যার। স্যার হামিদুর রহমান 155। হামিদুর রহমান 10। ঠিক আছে। স্যার আরেকটা স্যার আজমিতা বাসুম 12। আজমিতা বাসুম হচ্ছে 7। কত? 79 আজমিতা বাসুম। 279। হ্যাঁ, রোলটা বলো। 279 পেয়েছে 9। স্যার 316 ক্লাসে 316। জি স্যার 9। জাহিদ ভুইয়া 9। স্যার এবারে খুব ভালো হয়েছে। তোমাদের যদিও 2-1টা নাম্বার কমে যেতে যদি যায়ও, সামনে সিটি 2 আছে, তারপরে ফাইনাল পরীক্ষা বা অ্যাসাইনমেন্ট ভাইবা আছে, সুতরাং নম্বর তোলার জায়গা আছে। তবে প্রশ্ন যত আগাবে তত কিন্তু সময় যত আগাবে প্রশ্ন একটু কঠিন হবে। বিষয়বস্তু কঠিন হয়ে যাচ্ছে, তাই প্রশ্ন কঠিন হবে। অতএব নম্বরটা তোলার জন্য অ্যাসাইনমেন্টের মার্কটা কবে দিব? অ্যাসাইনমেন্টের মার্কস কাল 2-3 দিনের মধ্যে আমাদের নাম্বার জমা দিয়ে দিতে হবে। না দিয়ে উপায় নাই, পেয়ে যাবার সমস্যা নাই। ক্লাসরুমে রিটার্ন করে দেব নাম্বার। ঠিক আছে, ওকে। স্যার আমি মাঝে একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম ইন্টারনেট প্রবলেমের জন্য। স্যার প্রেজেন্ট কি নেওয়া হয়ে গেছে? হ্যাঁ, এটা তুমি তরিকুলের সাথে কথা বলো। ঠিক আছে তরিকুল। আচ্ছা হাবিব, তরিকুল যেহেতু তুলেছে, তরিকুলই দিক আজকে। ঠিক আছে, হাবিব তো তুলে ফেলেছো। হাবিবকে বলো তরিকুল তুমি ক্লাস চেক করে আপলোড করে দিও, হাবিব আমাকে দিয়ে দিও অ্যাটেন্ডেন্স